আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আবারও আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক 313 তে নতুন একটি মৌলিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন কিছু উপস্থাপন করতে। তবে আমরা আসলে এই জিনিসগুলো তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি, যার ফলে এই তৈরি করার মধ্যে বেশ সময় লেগে যায়। আর এই জন্য আপনাদের সামনে হয়তো প্রতিনিয়ত নতুন 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 ক্লাস নিয়ে আমরা উপস্থিত হতে পারি না, সেই জন্য আমাদের ক্ষমা করবেন। তবে আগে একটা বিষয় বলে রাখি, আমাদের যে এখানে জেনারেল নলেজের ক্লাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বই আকারে কাজ চলছে। ইনশাল্লাহ আপনারা একটা মৌলিক গ্রন্থ জেনারেল নলেজের বইটি পাবেন, এবং যেখানে এরকম চার্ট আকারে ছক আকারে, যাতে করে আপনাদের সাধারণ জ্ঞান মনে রাখতে অনেক সুবিধা হয়, সেভাবে করে উপস্থাপন করা হবে। তো শুরু করি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। তো এটা কিন্তু ইকোনমিক্স এর চ্যাপ্টার। আমি কিন্তু ইকোনমিক্স নিয়ে আগেও টিউটোরিয়াল দিয়েছিলাম, তাই আজকে জেনারেল নলেজ বেসিক যে ইকোনমিক্স গুলো আমাদের পরীক্ষায় আসে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। প্রথমে দেখি আসলে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা কয়টা রয়েছে বিশ্বে। তো আমরা দেখি অর্থ ব্যবস্থা প্রথম হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র অর্থনীতি আর ইসলামী অর্থনীতি। এই চারটা অর্থ ব্যবস্থার কথা আমরা সর্বত্রই শুনতে পাই, বইয়ের মধ্যেও কিন্তু আছে। এখন এই প্রত্যেকটা অর্থ ব্যবস্থার নিশ্চয়ই কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলো নিয়ে কথা বলছি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল কথাটা হচ্ছে, দেখুন, ব্যক্তিগত মালিকানা। এই যে এখানে দেখুন, ব্যক্তিগত মালিকানা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, এগুলাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তো এখানে কিন্তু বলা হচ্ছে সরকারের কোনো মালিকানা থাকবে না, সবকিছু ব্যক্তি নিয়ন্ত্রণ করবে, ব্যক্তির মাধ্যমে বাজার পরিচালিত হবে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হচ্ছে সবকিছু রাষ্ট্রীয় মালিকানা এবং কেন্দ্রীয় পরিকল্পনার অধীন চলবে, সুতরাং ব্যক্তি এখানে কোনো মালিক থাকবে না। এই দুটো কিন্তু ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির মৌলিক পার্থক্য। এবার দেখি আমরা ধনতান্ত্রিক অর্থনীতির বিভিন্ন উপাদান। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, যেটা আপনারা অনেক জায়গায় পড়েছেন, অনেক জায়গায় পেয়েছেন। এখন ভূমি কি পায়? ভূমি পায় হচ্ছে খাজনা, যেটা আমরা এখানে দেখুন লিখে দিয়েছি, ভূমি পায় হচ্ছে খাজনা। শ্রম পায় মজুরি, এই জন্য দেখবেন অর্থনীতির মধ্যে শ্রমের মজুরি তত্ত্ব নিয়ে অনেক আলোচনা রয়েছে। মূলধন পায় সুদ, সুদের অঙ্কগুলো করা হয়েছে। আর সংগঠন পায় হচ্ছে মুনাফা। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। কিন্তু সমাজতন্ত্র বলে না, ব্যক্তি যেহেতু কোনো কিছুর মালিক না, তার মানে তার কাছে অর্থনীতির উপাদান মাত্র দুটি, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে শ্রম। কারণ মূলধনও সরকার দিবে, সংগঠনও সরকার পরিচালনা করবে, মানে সেন্ট্রাল কমান্ড মেনে চলতে হবে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। আর মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। দেখুন এই যে লেখা দিচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে হচ্ছে এখানে ব্যক্তি এবং সরকার দুটোরই কিন্তু একটা সংমিশ্রণ থাকবে। আর বলে রাখা ভালো, পৃথিবীর বর্তমানে কোথাও এখন 100% ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই। মোটামুটি ম্যাক্সিমাম দেশগুলো এখন মিশ্র অর্থনীতির দিকে চলে গিয়েছে, আর বাংলাদেশেও কিন্তু মিশ্র অর্থনীতি চলছে। আর রাশিয়ায় 1991 সালে সমাজতন্ত্রের পতনের পর মোটামুটি এই ব্যবস্থাটা অনেকাংশে মুখ থুবড়ে পড়েছে, এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থনীতি, যার মূল কথাই হচ্ছে পরকালীন কল্যাণ সাধন, এটা সম্পর্কে আমরা অন্য একটা টিউটোরিয়ালে বিস্তারিত বলবো। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি কখনো সুদকে সাপোর্ট করে না, সিন্ডিকেট জিনিসকে সাপোর্ট করে না, আরো মৌলিক কিছু নীতিমালা রয়েছে ইসলামী অর্থনীতির সাথে। দেখি বাংলাদেশে বর্তমানে মিশ্র অর্থনীতি বিদ্যমান। আর 1991 সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়। 1991 সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়, মানে ওপেন মার্কেট ইকোনমি, যেটা 1991 সালে চালু হয়। এবার দেখুন অর্থনীতি সম্পর্কে বিভিন্ন মতবাদ। ক্লাসিক্যাল অর্থনীতির মতবাদ হচ্ছে অ্যাডাম স্মিথ, নিউ ক্লাসিক্যাল আর্টফার্ড মার্শাল, আর আধুনিক অর্থনৈতিক মতবাদ হচ্ছে লায়নেল রবিনস। এগুলা পরীক্ষায় অনেক সময় আসে, তাই এই জন্য এখানে তুলে ধরলাম। আচ্ছা, এবার দেখি আমরা বাকি বাংলাদেশের অর্থনীতি নিয়ে। প্রথমে এই অর্থনীতি আলোচনা করার জন্য আমি জাতীয় আয় নিয়ে কিছু কথা বলি। জাতীয় আয় তিনটি উপায়ে বের করা যায়। একটা হচ্ছে দেশজ উৎপাদন, জিডিপির মাধ্যমে। আর একটা হচ্ছে জাতীয় উৎপাদন, জিএনপি। আর একটা হচ্ছে এনএনপি, নিট জাতীয় উৎপাদন। এই জিনিসগুলা কি দেখুন, এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে। প্রতি আর্থিক বছরে কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য। আর্থিক বছর বলতে এক বছর বোঝায়, মানে এক বছরে একটা দেশের যে মোট চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন হবে তার বাজার মূল্যটাকে বলা হচ্ছে জিডিপি।
তবে জিডিপি হিসাব করার সময় রেমিটেন্সকে বাদ দিতে হবে, কারণ এখানে মেইনলি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এটাকে বলে, মানে আমার ভৌগোলিক এরিয়ার মধ্যে যা উৎপাদন হয়েছে সেটাই হচ্ছে আমার বিষয়। এখন বাহিরে যারা থাকে, বিদেশে যারা থাকে, তারা তো আমার ভৌগোলিক এরিয়ার মধ্যে না, সুতরাং তাদেরকে বাদ দিতে হবে। মোট দেশজ উৎপাদন পরিমাপের ক্ষেত্রে অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করা হয়। এটা 38তম বিসিএস এ কোশ্চেনটা এসেছিল যে অর্থনীতি কয়টা খাতে বিভক্ত করা হয়েছে। এবার দেখেন জিএনপি, এটা হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। দেখুন প্রতি আর্থিক বছরে মানে এক বছরে দেশের নাগরিকদের, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দেশের নাগরিক, সেই নাগরিক দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, যেখানে থাকুক না কেন, দেশের নাগরিকদের মোট উৎপাদন ও সেবার মূল্যকে জিএনপি বলে। এক্ষেত্রে রেমিটেন্স যোগ হবে, কিন্তু দেশে বসবাসকৃত বিদেশিদের আয় বাদ দিতে হবে, কারণ বিদেশিরা তো আমাদের নাগরিক না, সুতরাং তাদেরকে বাদ দিতে হবে। 3 নম্বর এনএনপি, দেখুন এখানে বলতেছে, দেখুন যে প্রতি আর্থিক বছরে যে উৎপাদিত উপযোগী পণ্য সেবার আর্থিক মূল্য থেকে যন্ত্রমূল্য, ব্যবহার খরচ ইত্যাদি বাদ দিয়ে যা থাকবে, মানে আমার যে খরচ সেটা বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে এনএনপি। আর দেখুন উপরে একটা কথা লেখা রয়েছে, দেখুন এনএনপির মাধ্যমে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়। এনএনপির মাধ্যমে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়। তারপর দেখি আমরা মাথাপিছু আয় নিয়ে কিছু কথা। মাথাপিছু আয় থেকে একটি দেশের অর্থনৈতিক অবস্থা ও জনগণের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে জাতীয় আয় পাওয়া যায়। আর এটার সমীকরণটা দেখুন, ওয়াই ডিভাইডেড বাই পি। ওয়াই মানে হচ্ছে আয়, পি মানে হচ্ছে জনসংখ্যা। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় 1751 মার্কিন ডলার। যদিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়েছে 1820 মার্কিন ডলার, কিন্তু আমরা এই তথ্যটা এখানে লিখলাম না, কারণ যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দিবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তারপর দেখি আমরা ব্যাংক ব্যবস্থা নিয়ে কিছু কথা বলি। ব্যাংক ব্যবস্থার ইতিহাস, যদি একটু টাইপিং ভুল রয়েছে। খ্রিস্টপূর্বে 5000 অব্দে গ্রিস, মিশর, ইতালিতে প্রথম মুদ্রা ও ব্যাংকিং কার্যক্রম চালু হয়, এজন্য বলা হয় ব্যাংক শব্দটা ইতালিয়ার একটা ভাষা। চীনে খ্রিস্টপূর্ব 600 অব্দে শানসি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে প্রথম সাংগঠনিকভাবে ব্যাংক প্রতিষ্ঠা হয়। এবার দেখুন আরো কিছু তথ্য। বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস। বিশ্বের প্রথম সনদপত্র ব্যাংক, ব্যাংক অফ সুইডেন, এটা বিশ্বের প্রথম নোট ইস্যু করে। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড। ইসলামী ব্যাংক, মিডগামার ব্যাংক, যেটা মিশরের। ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, 1700 খ্রিস্টাব্দে দেওয়া হয়। ট্রেজারি বিল কাকে বলে? তফসিলি ব্যাংক সমূহ যে পরিমাণ অর্থ বিধিবদ্ধ সমিতিতে জমা রাখতে বাধ্য থাকে তাদেরকে বলা হয় ট্রেজারি বিল। ট্রেজারি বিল। আচ্ছা এবার দেখি আরো কিছু তথ্য ব্যাংক নিয়ে, ব্যাংক ও ব্যাংকিং নিয়ে। একটু আমরা যদি একটু আগে ব্যাংক নিয়ে জেনেছিলাম, এবার দেখুন ব্যাংক আমরা 3টা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, আর একটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি? যে ব্যাংককে কেন্দ্র করে যে অর্থ ব্যবস্থা গঠিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। আমরা একটু পরে বাংলাদেশ ব্যাংক নিয়ে আরো একটু বিস্তারিত কথা বলবো। বাণিজ্যিক ব্যাংক, দেখুন যে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাব রাখে এবং ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদী ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এরা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেয়। আর বিশেষায়িত ব্যাংক, দেখুন বিশেষ কোনো গোষ্ঠী বা খাতের উন্নয়নের জন্য যেসব ব্যাংক লাভ করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে। বর্তমানে বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক রয়েছে 4টি, যদি আপনারা নেটে দেখবেন 3টি। বাংলাদেশ কৃষি ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, আর লাস্ট হচ্ছে পুলিশ কমিউনিটি ব্যাংক। তফসিলি ব্যাংক, তফসিলি ব্যাংক কাকে বলে? যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শর্তাবলী ও নীতিমালা মেনে নিয়ে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত হয় তাকে তফসিলি ব্যাংক বলে। বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংক রয়েছে 59টি। এবার দেখি বাংলাদেশ ব্যাংক নিয়ে কিছু কথা। বাংলাদেশ ব্যাংক দেখি, যেটা নিয়ে আমাদের অনেক আলোচনা। দেখুন এই যে এখানে পূর্ব নাম বাংলাদেশ ব্যাংকের পূর্ব স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি হচ্ছে গভর্নর, মেয়াদ 4 বছর। প্রথম গভর্নর সে হচ্ছে এ.এন. হামিদুল্লাহ, আর বর্তমান গভর্নরের নাম হচ্ছে ফজলে কবির, যিনি 11তম গভর্নর। আর সদর দপ্তর হচ্ছে এটা মতিঝিল, ঢাকা। এছাড়াও সদর দপ্তর ছাড়াও আরো 9টি কার্যালয়, মানে মোট সদর দপ্তর সহ মোট 10টি কার্যালয় রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এবার দেখি আমরা কার্যক্রমগুলো কি কি বাংলাদেশ ব্যাংকের। 1 নম্বর হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন। এখন এখানে কিছু কথা রয়েছে, দেখুন 1972 সালে সদ্য স্বাধীন
দেশগুলোর মধ্যে সদ্য স্বাধীন দেশের মুদ্রার নাম টাকা এবং এই এই সংকেত দেখুন, এই সংকেতটা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রার কোড হচ্ছে বিডিটি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে। আর বাংলাদেশি মুদ্রা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরকারি মুদ্রা যেখানে অর্থ সচিবের সিগনেচার থাকে, আর দেখুন সরকারি মুদ্রা এটা ধাতব মুদ্রা, আর 1, 2, 5 টাকা যে কাগজের নোট এটা কিন্তু সরকারি মুদ্রা। আরেকটা হচ্ছে দেখুন যে গভর্নরের স্বাক্ষর সহ ব্যাংক নোট, এটা 10 থেকে 1000 নোট মানে হচ্ছে 6টি ব্যাংক নোট হচ্ছে এটা ব্যাংক নোট যেখানে গভর্নরের স্বাক্ষর থাকে। আর বাংলাদেশ ব্যাংকে নোটের শতকরা 30% কিন্তু স্বর্ণ বা রূপা বিদেশি মানে রিজার্ভ রাখতে হয়, বৈদেশিক মুদ্রা হিসাবে রিজার্ভ রাখতে হয়। এরপর দেখি আমরা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, এই যে এখানে রয়েছে দেখুন মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন, মুদ্রানীতি প্রণয়ন, যেখানে দেখুন 6 মাস অন্তর অন্তর নতুন মুদ্রানীতি প্রণয়ন হয়, রিজার্ভ সংরক্ষণ, মানি লন্ডারিং প্রতিরোধ ইত্যাদি অনেক কাজ করে। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময়, যেমন 1994 সালে টাকাকে রূপান্তরযোগ্য ঘোষণা করা হয়। রূপান্তরযোগ্য মানে হচ্ছে রিয়াল, ডলার ইত্যাদিকে টাকার মাধ্যমে রূপান্তর করা যাবে, এটাই হচ্ছে কনভার্টেবল বা রূপান্তরযোগ্য মুদ্রা। আর মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে? বিদেশি মুদ্রার তুলনায় দেশি মুদ্রার মূল্যমান কমায় রাখার নামে হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন। এটা করা হয় হচ্ছে রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করার জন্য মুদ্রার অবমূল্যায়ন করা হয়। রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করার জন্য মুদ্রার অবমূল্যায়ন করা হয়। এরপর দেখি আমরা অর্থ মন্ত্রণালয়, যেহেতু ব্যাংক নিয়ে আলোচনা করেছে এবং অর্থনীতি নিয়ে আলোচনা করেছে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কে জানা উচিত। অর্থ মন্ত্রণালয়ের 4টা পার্টে বিভক্ত আমরা দেখতেছি, একটা হচ্ছে অর্থ বিভাগ, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, একটা অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান। অর্থ বিভাগ সম্পর্কে দেখুন, বাংলাদেশের অর্থ বছর 1 জুলাই থেকে শুরু হয় 30 জুন শেষ হয়। আর বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। আর এই অর্থ বিভাগের অধীনে কয়েকটা সংস্থা রয়েছে, কয়েকটা অধিদপ্তর রয়েছে, আইসিবি, এসপিসিবিএল, বিএইচবিএফএস, বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এই যে অ্যাব্রিভিয়েশন গুলো রয়েছে এগুলো নেটে একটু সার্চ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ, যেটা অনেক সময় পরীক্ষায় আসে যে এনবিআর কোন পরিদপ্তর বা কোন মন্ত্রণালয়ের অধীন বা কিসের অধীন, এটা হচ্ছে দেখুন অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের অধীন এনবিআর। তারপর দেখুন সঞ্চয়, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ইত্যাদি। দেখুন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখুন স্টক এক্সচেঞ্জ, ব্যাংক, বিআইএ, আইডিআরএ যেগুলো বীমা প্রতিষ্ঠান, এমআরএ, এসডিএফ, এগুলো হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন। তো এই 4টা পার্টে অর্থ মন্ত্রণালয় বিভক্ত। এবার দেখি আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে কি কি রয়েছে। দেখুন ফার্স্ট অফ অল পরিকল্পনা কমিশন, তারপর দেখুন পরিকল্পনা কমিশনে এখানে আমাদের জানা রয়েছে একনেক। একনেক আপনারা জানেন এটা বিস্তারিত বিবরণ, তারপর নেট থেকে দেখে নিন। একনেক যেটা প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্তকারী প্রণয়নকারী পরিষদ, সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ। এর সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী আর বিকল্প সভাপতি হচ্ছেন অর্থমন্ত্রী। খবরের মধ্যে দেখবেন অনেক সময় বলা হয় একনেকের সবাই পাশ হয়েছে যে কোনো ধরনের প্রজেক্ট। তারপর দেখেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা এনইসি, আর এদের দায়িত্ব হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে ছোট করে লেখা রয়েছে দেখুন, এর প্রবর্তক হচ্ছে স্ট্যালিন, বার্ষিক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি। আর এই যে এটা অনেক সময় পরীক্ষা দেয় যে এনইসি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের প্রধানকে, চেয়ারম্যানকে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর সহসভাপতি হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। এবার দেখি আমরা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে কিছু বলি। বাংলাদেশে কিন্তু অলরেডি 6টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ, এখন 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতেছে 2016 থেকে 20 সাল পর্যন্ত এরিয়া। লক্ষ্যমাত্রা গড় ধরা হয়েছে কি গড় প্রবৃদ্ধি হার 7.4 হারে ধরা হয়েছে যে করা হবে। আর এই 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাধান্য পাবে হচ্ছে স্বাস্থ্য খাত। তারপর দেখি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এগুলোর অফিস জানলেই হবে। তারপর দেখি আমরা সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? সামাজিক নিরাপত্তা যেহেতু একটা অর্থনীতির অংশ, এটা হচ্ছে জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন, বিশেষত যারা দুস্থ হতদরিদ্র তাদের। এখন সামাজিক নিরাপত্তার অধীনে 3টা কাজ রয়েছে। একটা হচ্ছে নগদ অর্থ প্রদান সহায়তা, যেটার অধীনে রয়েছে বয়স্ক ভাতা, যেটা 1998 সালে চালু হয়, দুস্থ মহিলা ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ইত্যাদি ইত্যাদি। খাদ্য সাহায্য কর্মসূচির আওতায় রয়েছে দেখুন কাবিখা, যেটা 1974 সালে শুরু হয়। কাবিখা মানে কাজের বিনিময়ে খাদ্য। তারপর কাবিটা যেমন কাজের বিনিময়ে টাকা। তারপর দেখে ভিজিডি, ভিজিএফ যার মাধ্যমে চাল বা ত্রাণ সংগ্রহ করা হয় ইত্যাদি।
আর সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় রয়েছে যেটা এখনো চলতেছে দারিদ্র বিমোচন ও পুনর্বাসন প্রকল্প, গৃহায়ন তহবিল, চর জীবিকায়ন, একটি বাড়ি একটি খামার প্রকল্প, যেটা 1998 সাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশের দরিদ্র পরিমাপে ব্যবধান, এখন বাংলাদেশে যে দরিদ্র, বাংলাদেশের জরিপে কেন বোঝা যায় না দরিদ্র কম না বেশি, কারণ হচ্ছে এখানে এখানে মোটামুটি পরিমাপ করা হয় খাদ্য পদ্ধতি নিয়ে, মানে খাদ্য শক্তি গ্রহণ পদ্ধতি আর প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি। এটার মানেটা হচ্ছে যে জন প্রতিদিন 1805 কিলো ক্যালোরির নিচে খাদ্য গ্রহণ করে সে হচ্ছে হতদরিদ্র। আবারও বলতেছি, 1805 কিলো ক্যালোরির নিচে যদি খাদ্য গ্রহণ করে তাহলে সে হতদরিদ্র। কিন্তু বিশ্ব ব্যাংকের তথ্য মতে যার প্রতিদিন ইনকাম $1.90, মানে হচ্ছে 159 টাকা, যেটা আজকের মুদ্রা মান অনুসারে বললাম 159 টাকার কম, তারাই হচ্ছে হতদরিদ্র। আর হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য কিন্তু সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালিয়ে যায়, যার ফলে 2013 সালে কিন্তু সিডা পুরস্কার পেয়েছে সরকার। এবার দেখি আমরা অন্যান্য আরো যা যা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যা যা রয়েছে দেখুন, এই যে বাংলাদেশ ট্যারিফ কমিশন, যার প্রধান কাজ হচ্ছে দেশীয় শিল্প স্বার্থ সংরক্ষণ। টিসিবি, যেটা বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য দেখবেন বিভিন্ন সময়ে ট্রাকে ট্রাকে পণ্য সরবরাহ করে। বাংলাদেশ চা বোর্ড, এটা পরীক্ষায় আসে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইত্যাদি। আর ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন দেখুন, এফবিসিসিআই, এটা আপনারা জানেন। এখানে 3 ধরনের প্রতিনিধি থাকে দেখুন, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তার শিল্প ও বণিক সমিতি, যৌথ চেম্বার। এবার দেখুন বিজিএমইএ, যেটা গার্মেন্ট শিল্পের ব্যবসায়ীদের। রিহ্যাব, এটা হচ্ছে আপনার আবাসন ব্যবসায়ীদের। বেসিস, সফটওয়্যার কোম্পানি ব্যবসায়ীদের, 1997 সালে প্রতিষ্ঠিত। এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, চাইল্ড লেবার ইউনিট ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তো এই ছিল আজকে আপনাদের সামনে আমার ইকোনমিক্স নিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এইভাবে উপস্থাপনটা আপনাদের জন্য কাজে লাগবে। আপনারা যদি এইভাবে খাতায় নোট করে নেন তাহলে আপনাদের পরীক্ষার জন্য এবং নিজেদের মনে রাখার জন্য সাধারণ জ্ঞান অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো তারপরে আমাদের বইগুলো আসলে তো পাবেনই, এখন খাতায় নোট করে রাখুন। আর রিকোয়েস্ট হলো যেটা, সেটা হচ্ছে অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইলো। অনেকে আমাদেরকে বলেন এই কথাটা কেন আগে জানলাম না, এই চ্যানেলটার কথা কেন জানলাম না। যদিও বাংলাদেশে এই সমস্ত শিক্ষামূলক ভিডিওগুলো শেয়ার খুবই কমই হয়, কারণ প্রয়োজনীয় জিনিসের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলোর কিন্তু এই দেশে কদর একটু বেশি বলে মনে হয়। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ক্লাস টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।